তৃণমূল কংগ্রেস নাকি বিজেপি কে বসছে পশ্চিমবঙ্গের মসনদে জানা যাবে আজ। বিধানসভার ভোট গণনা শুরু। পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফলে নজর ঢাকার। দ্বিপাক্ষিক বাণিজ্য, সীমান্ত ও পানি বন্টন ইস্যুতে নানা বিশ্লেষণ। যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার লিমনের মরদেহ দেশে পৌঁছেছে। পরিবার ও স্বজনদের আহাজারিতে ভারী পরিবেশ। চ্যানেল 24-এর প্রতিবেদনের পর টনক লড়ল প্রশাসনের। কক্সবাজারে মানব পাচার চক্রের হোতাদের খুঁজছে পুলিশ। ইরানের 14 দফা প্রস্তাবের জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে মার্কিন হস্তক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি তেহরানের। আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 9টার খবরে। শুনছিলেন সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সারিকা তাবাসসুম। তৃণমূল কংগ্রেস নাকি বিজেপি কে বসছে পশ্চিমবঙ্গের মসনদে জানা যাবে আজ। স্থানীয় সময় সকাল 8টায় শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা। দক্ষিণ 24 পরগনার ফলতা আসনের ভোট বাতিল হয় রাজ্যটির 294টি আসনের মধ্যে 293টির ফলাফল ঘোষণা হবে। এজন্য খোলা হয়েছে 77টি ভোট গণনা কেন্দ্র। শুরুতেই পোস্টাল ব্যালট গণনা হচ্ছে, এরপর শুরু হবে ইভিএম এর ভোট গণনা। সব জরিপই বলছে মূল লড়াই হবে মমতার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি বিজেপির মধ্যে। এ বিষয়ে আরো খবর জানবো। কলকাতা থেকে যুক্ত হচ্ছেন শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, ভোট গণনা তো শুরু হয়েছে, কেমন দেখছেন সেখানকার পরিবেশ? দেখুন, পরিবেশ আমি দেখাই। পরিবেশ একেবারে যুদ্ধকালীন তৎপরতা। যে পরিমাণে ফোর্স দিয়ে এবারের গণনা চলছে এটা কিন্তু নজিরবিহীন। এই ধরনের ফোর্স দিয়ে গণনা খুব একটা দেখা যায় না বা দেখা যায়নি আগে কখনো কলকাতা বা ভারতের বর্ষের ইতিহাসে। এটা বিরল এবং বিরল যেরকম ভাবে একেবারে ভোট যেরকম ভাবে পড়েছিল 93% কাছাকাছি 2 দফা মিলিয়ে, এটাও একেবারে বিরল যে এত পরিমাণে ভোট পড়েছে। 93 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে, তারপরেও ভোট পড়ার নিরিখে এবার ভোটদানটাও ছিল অনেকটা বিরল। ফলে কাউন্টিং এর দিকে সবার নজর রয়েছে। কাউন্টিং এ এখনো পর্যন্ত সকাল 8টায় শুরু হয়েছে, এখন 8টা 32, প্রথম 30 মিনিট পর্যন্ত চলেছে পোস্টাল ব্যালট শুধুমাত্র, যেখানে ভোট কর্মী এবং সাংবাদিক যারা জরুরি বিভিন্ন কাজে যারা যুক্ত থাকে তাদের ভোট। সেই পোস্টাল ব্যালট কাউন্টিং চলেছে প্রথম 30 মিনিট এবং 30 মিনিট পর থেকে এই লাস্ট 3 মিনিটে ইভিএম কাউন্টিং শুরু হয়ে গিয়েছে। তবে পোস্টাল ব্যালটের রেজাল্ট এই প্রথম 30 মিনিটে কিছুটা আসতে শুরু করেছে, যেখানে প্রথম 30 মিনিটে যদি আপনি বলতে পারেন এখন 23টি কেন্দ্রে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এবং 22টি কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সামনেও দেখতে পাচ্ছেন, সাংবাদিকরা জটলা করেছে। মূলত এটা সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল, এটা ভবানীপুর কেন্দ্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী হাই ভোল্টেজ কেন্দ্র, যে কেন্দ্রের দিকে নজর রয়েছে গোটা ভারতবর্ষে। এই কেন্দ্রে সাংবাদিকদের কোনোভাবেই ঢুকতে দেওয়া হচ্ছে না। ভেতরে কি চলছে কেউ জানে না, কিভাবে কাউন্টিং চলছে বা কাউন্টিং প্রসিডিওর কতটুকু এগিয়েছে। এই হাই ভোল্টেজ কেন্দ্রে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত বেশি এবং কোনোভাবেই সাংবাদিকদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যেখানে নির্বাচন কমিশন সাংবাদিকদের অথরাইজ করে তারা ভেতরে ঢুকে কাউন্টিং প্রসিডিওরটা দেখাবে বা কাউন্টিং প্রসিডিওর সম্পর্কে তারা অবগত থাকবে, যেটা মানুষকে জানানো দরকার সেটাই কিন্তু এখানে মূলত ব্লক করা হচ্ছে। এবং বিভিন্ন জায়গা থেকে যেটা জেলার প্রতিনিধি যেটা খবর দিচ্ছে, সব জায়গাতেই কিন্তু প্রায় একই ধরনের যে কাউন্টিং সেন্টারের আশেপাশে কিন্তু গণমাধ্যম কর্মীদের যেতে বাধা দেওয়া হচ্ছে। অন্যদিকে আরেকটা গুরুত্বপূর্ণ খবর, প্রথম 30 মিনিটে কিন্তু যেটা বলা হচ্ছে কিছুটা রেজাল্ট আবারও এসেছে, যেখানে তৃণমূল কংগ্রেস 36টা আসনে এগিয়ে গিয়েছে এবং বিজেপি 34টা আসনে এগিয়ে রয়েছে। সব মিলিয়ে কংগ্রেসও একটি আসনে এগিয়ে গিয়েছে, অন্যান্যরা আরেকটি আসনে যেটা বলা হচ্ছে ভাঙড়ে আইএসএফ এগিয়ে গিয়েছে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, উত্তরবঙ্গের দিক থেকে বিজেপি অত্যন্ত ভালো শক্তিশালী, তাদের শক্ত ঘাঁটি এবং সেখানে কিন্তু বিজেপি বেশ ভালো ফল করছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। প্রথম দফার যেখানে ভোট হয়েছিল অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, সেদিক থেকে বিজেপি বেশ কিছুটা এগিয়ে রয়েছে। উত্তর দিনাজপুর, সেখানে 9টা বিধানসভা আসন রয়েছে এবং 9টা আসনের মধ্যে 9টা আসনে এখনো পর্যন্ত বিজেপি এগিয়ে রয়েছে। আবার দক্ষিণবঙ্গে যখন আসা যাচ্ছে, দক্ষিণবঙ্গের কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, 3 জেলা থেকে কিন্তু এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস শাসক দল তারা এগিয়ে রয়েছে। ফলে লড়াই বেশ হাড্ডাহাড্ডি হচ্ছে। এখনো পর্যন্ত যারা পোস্টাল ব্যালট অর্থাৎ সরকারি কর্মচারী তাদের মনে কি
ক্ষোভ রয়েছে, তাদের ডিএ নিয়ে যে ঝামেলা চলছে, সেই ঝামেলার তাদের যে ডিএ গভর্নমেন্ট দীর্ঘদিন ধরে আটকে রেখে তাদের ক্ষোভের যে বহিঃপ্রকাশ, সেগুলো কিন্তু পোস্টাল ব্যালটের মাধ্যমে বোঝা যাবে। অন্যদিকে যে এই ইভিএম মেশিন খোলা শুরু হলে মানুষের রাগের বহিঃপ্রকাশ কোন জায়গায় কোন দলের উপরে পড়ছে সেটা কিন্তু বোঝা যাবে। সবেমাত্র 8:35 প্রথম দফার যে কাউন্টিং সেটা শুরু হয়েছে। প্রথম দফায় এই ভবানীপুর কেন্দ্র যদি দেখেন, সেখানে 20 রাউন্ড মতো গণনা হবে এবং সবচেয়ে বেশি একদম যদি দেখা যায় যে সবচেয়ে বেশি যে গণনা হবে সেটা হবে চুঁচুড়ায়, 27 রাউন্ড পর্যন্ত গণনা হবে। এছাড়াও মেটিয়াবুরুজ, সত্যগ্রাম এবং বীজপুর, এখানে কিন্তু সবচেয়ে কম রাউন্ড গণনা হবে, 10 রাউন্ড করে গণনা হবে। সব মিলিয়ে 293 জন গণনা পর্যবেক্ষক এবং অতিরিক্ত পর্যবেক্ষক হিসেবে আবারও প্রায় 432 জনকে গণনা পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এবং যারা পুলিশ পর্যবেক্ষক, 77টা যে গণনা কেন্দ্র রয়েছে গোটা রাজ্য জুড়ে, সেখানে 77 জনের জন্য 77টি পুলিশ পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু বেশ এখনো পর্যন্ত যেদিকে এগোচ্ছে সেটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকেই এগোচ্ছে। তবে যেটা বারবার অভিযোগ উঠছে যে অতি সক্রিয়তা নিরাপত্তা রক্ষা বাহিনীর, সেই অতি সক্রিয়তা নিয়ে একটা অভিযোগ উঠছে যে তারা কোনোভাবেই গণমাধ্যম কর্মীদের তাদের যে সামনে ছবি নিয়ে আসার যে একটা ব্যাপার, সেটা কিন্তু হচ্ছে না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই নিয়ে বারবার অভিযোগ করছে। গতকাল রাতেও আমরা দেখেছি যে বিভিন্ন এলাকায়, অর্থাৎ মূলত নোয়াপাড়া এলাকার যে ভিভিপ্যাটের যে স্লিপ, সেই ভিভিপ্যাট স্লিপ কিন্তু পড়ে থাকতে দেখা গিয়েছে। সেটা নিয়ে কিন্তু নির্বাচন কমিশন এখনো পর্যন্ত মুখ খোলেনি। তারা প্রথম বলেছিল এগুলো মকপোলের স্লিপ, কিন্তু মকপোলের স্লিপও কোনোভাবে বাইরে পড়ে থাকার ঘটনা না। সেই নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে এবং দিনভর উত্তেজনা তৈরির যে পারদ, সেটা কিন্তু দিন দিন চড়ছে। হ্যাঁ, সহিংসতা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা দেখা যায়, সেই সহিংসতা এখনো পর্যন্ত দেখা যায়নি। সহিংসতার কোনো ছবি গোটা রাজ্য থেকেই নেই, যেটা কার্যত বিরল। কিন্তু এই উত্তেজনা, অর্থাৎ রাজনৈতিক উত্তেজনার যে পারদ, সেটা চড়ছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ না। এছাড়াও আপনি জানেন আজ কেরালা, ত্রিপুরা, পুদুচেরি এবং আসামের বিধানসভার রেজাল্ট রয়েছে। সেখান থেকেও কোনো রকম সহিংসতার খবর আসেনি এবং সেখানেও প্রথম দফার যে গণনার যে কার্যক্রম এই 4 রাজ্যেও কিন্তু শুরু হয়েছে। পাশাপাশি যে আরো 7টা বিধানসভা রয়েছে, সেই 7টা বিধানসভায় যে গণনার কার্যক্রম সেটা কিন্তু শুরু হয়েছে। ফলে আরো হয়তো কিছু সময় লাগবে। আপনারা যদি দেখতে চান, মোটামুটি 12টার কাছাকাছি কিন্তু যে একটা সিনারিও, অর্থাৎ কোন রাজ্যে কারা ক্ষমতায় আসছে, সেই সিনারিও কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যাবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু অন্তত বলা যেতে পারে প্রায় 50% বেশি আসনে ফলাফল কিন্তু সামনাসামনি চলে আসবে 12টার মধ্যেই। এবং আমরাও কিন্তু দর্শকদের আরো ক্ষণে ক্ষণে যে কি কি হতে চলেছে সেটা কিন্তু আমরাও দেখাতে থাকবো। শুভজিৎ, ধন্যবাদ আপনাকে। দর্শক, চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা। আমরা কলকাতা থেকে সেই খবরই জানছিলাম। এদিকে পশ্চিমবঙ্গের শাসনভার কার হাতে যাচ্ছে তা নিয়ে নানা বিশ্লেষণ চলছে ঢাকার রাজনৈতিক মহলে। বিশেষজ্ঞরা বলছেন, জরিপ অনুযায়ী কলকাতার মসনদ বিজেপির হলে পরিবর্তন আসতে পারে তিস্তা পানি বন্টন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে। এনআরসি এবং অনুপ্রবেশ ইস্যুতেও চাপ বাড়তে পারে ঢাকার ওপর। বাংলাদেশের 3 দিকেই ভারত, আর দেশটির মোট 5টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা থাকলেও সবচেয়ে দীর্ঘ সীমান্ত এবং গুরুত্বপূর্ণ প্রদেশ পশ্চিমবঙ্গ, যে কারণে কৌশলগত দ্বিপাক্ষিক সম্পর্ক অনেকটা নির্ভর করে সেখানকার রাজনৈতিক অবস্থানের উপর, যেখানে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এখন বিধানসভার নির্বাচনের ফল। বেশিরভাগ জরিপ বলছে গেল 15 বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে প্রথমবার বাংলায় সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি, জানিয়ে নানা বিশ্লেষণ এবং সমীকরণ চলছে ঢাকার রাজনৈতিক মহলে। মমতা ব্যানার্জি যদি বিরোধী দলে চলে যান, যদি মনে করেন যে উনি যদি দ্বিতীয় বৃহত্তম ভোট পান, তাহলে কিন্তু উনি কিন্তু তখন অবশ্যই তখন হচ্ছে যদি বিজেপি সরকার যদি ভোট দিতেও চায় বা মনে করেন পানির ব্যাপারে যদি ওরা পজিটিভ একটা মাইন্ডসেট দেখায়, তখন কিন্তু এটা নিয়ে বিরোধিতা করবে। বাংলাদেশকে পানি দেওয়ার ব্যাপারে এটা পলিটিক্স মমতা ব্যানার্জি নিজেও জড়িয়ে ধরবে। বলা হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপির ধর্মীয় মেরুকরণকে পুঁজি করে ক্ষমতায় আসলে বাড়তে পারে সীমান্ত উত্তেজনা, যাতায়াত ও বাণিজ্যিক সম্পর্কেও ফেলতে পারে নেতিবাচক প্রভাব। এনআরসি এবং সিএএ কার্যকরের পর অনুপ্রবেশকারী শনাক্ত করে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হলে চাপ বাড়বে ঢাকার উপর। বিজেপি জিতে যায় এখানে পশ্চিমবঙ্গে, তাহলে কিন্তু সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের নামে প্রচুর এখানে মুসলমান বাংলাদেশি বা মুসলমান পশ্চিমবঙ্গের এখানে নাগরিকদেরকে বাংলাদেশি বলে ভুল আখ্যা দিয়ে নাগরিকত্ব এখানে যদি সরিয়ে নেওয়া হয়, তখন তো ভারত বাংলাদেশের সম্পর্কে আবার টেনশন হবে। আছে সম্ভাবনার নানা দিকও। এরই মধ্যে বাংলাদেশের সাথে সুসম্পর্ক স্থাপনের ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য কেন্দ্রীয় সরকারের সাথে তাল মিলিয়ে চললে দুই বাংলার বাণিজ্য যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হতে পারে বলছেন ভারতীয় বিশেষজ্ঞ। ভারতের তরফ থেকে যে নতুন হাই কমিশনার যাচ্ছেন ঢাকাতে, দীনেশ ত্রিবেদীজি, ধরুন এখন ভিসার পার্টটা অনেকটা খুলে গেছে, তো সব দিক থেকে আমার মনে হয় একটা পজিটিভ বার্তা যেটাকে বলে সেটাই এখন চলছে। ভাবে এখন দুই দেশের মধ্যে রিলেশনশিপ আরো ভালোর দিকে এগোচ্ছে,
সেটা আমার মনে হয় সুন্দর করে এগিয়ে যাবে। গেল বিধানসভা নির্বাচনের বুথ ফেরত জরিপে বিজেপি এগিয়ে থাকলেও বড় জয় পায় তৃণমূল কংগ্রেস। তবে নির্বাচনের ফল যাই হোক, জাতীয় স্বার্থ জলাঞ্জলি না দিয়ে গঠনমূলক কূটনীতি অনুসরণের তাগিদ বিশ্লেষকদের। নীলা খন্দকার, চ্যানেল 24। যুক্তরাষ্ট্রে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার পিএইচডি শিক্ষার্থী লিমনের মরদেহ ঢাকায় পৌঁছেছে। আমরা সেখানকার খবরে জানবো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সম্রাট হোসেন। সম্রাট, লিমনের মরদেহ এসে পৌঁছেছে, তার পরিবারের সদস্যরাও নিশ্চয়ই এসে পৌঁছেছেন। জানাবেন সেখানকার পরিস্থিতি আসলে কেমন? সারিকা, মূলত 8:30টার দিকে এই জাবিল আহমেদ লিমন, যিনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তার মরদেহ কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। সেখানে কিন্তু আমরা দেখছিলাম যে এই লিমনের পরিবারের পক্ষ থেকে কিন্তু এখানে বেশ কয়েকজন আত্মীয় এখানে এসেছেন। তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছিলাম। তারা আসলে এই মুহূর্তে এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যেই অংশটাতে, অর্থাৎ এই এমিরেটসের একটি ফ্লাইটে করে ফ্লোরিডা থেকে দুবাই হয়ে তারপরে এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। সেখানে কিছু আনুষ্ঠানিকতা রয়েছে ভিতরের, অর্থাৎ বিমানবন্দর থেকে এই রানওয়েতে সেখানে যেই লাশবাহী অ্যাম্বুলেন্স রয়েছে, সেই অ্যাম্বুলেন্সে করেই কিন্তু এই শাহজালাল বিমানবন্দরের যে 8 নম্বর গেট রয়েছে, সেই গেট দিয়ে কিন্তু এই মরদেহ বের করা হবে। সারিকা, আপনি নিশ্চয়ই জানেন যে গত 16ই এই এপ্রিল কিন্তু আমরা যুক্তরাষ্ট্রের যেই ফ্লোরিডা অঙ্গরাজ্য রয়েছে, সেখানে জাবিল আহমেদ লিমন নিখোঁজের খবর পাওয়া যায়। পাশাপাশি তার আরেক সহপাঠী বৃষ্টি নামে আরেকজন শিক্ষার্থী, পিএইচডি শিক্ষার্থী, তার নিখোঁজের খবর পাওয়া যায়। এর পরপরই কিন্তু গণমাধ্যম সহ দেশের বিভিন্ন জায়গায় তাদের নিখোঁজের খবর প্রকাশিত হয়। এর কিছুদিন পরেই, অর্থাৎ 2 থেকে 3 দিন পরেই এই লিমনের মরদেহ কিন্তু খুঁজে পাওয়া যায়। এর পরপরই কিন্তু আমরা দেখেছি যে লিমনের যেই সাউথ ফ্লোরিডার যে বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে সবাই কিন্তু আসলে এই লিমনের মরদেহ দেশে পৌঁছানোর জন্য কিন্তু তারা তদারকি করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাংলাদেশের যে দূতাবাস রয়েছে, সেই দূতাবাস থেকে কিন্তু এই লিমনের মরদেহ দেশে পৌঁছানোর জন্য আসলে সার্বক্ষণিক সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। লিমনের পরিবারের সাথেও যোগাযোগ করেছে তারা। আমরা এখানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে জানতে পেরেছি যে এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কিন্তু তার আসার কথা রয়েছে। তিনি আসলে এই মরদেহ গ্রহণ করবেন। এরপর যেই লিমনের পরিবার রয়েছে, পরিবারের লোকজন এখানে এসেছেন, তাদের কাছে সেই লাশ কিন্তু হস্তান্তর করার কথা রয়েছে। আরেকটি বিষয় যদি সারিকা আপনাকে জানিয়ে রাখি, যে লিমনের যে আরেক সহপাঠী বৃষ্টি, তার মরদেহ কিন্তু খুঁজে পাওয়া যায় নিখোঁজের বেশ কয়েকদিন পর। সেই মরদেহের বিষয়েও কিন্তু কথা হচ্ছিল। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের যেই কনসুলেট রয়েছে, সেই কনসুলেট থেকে কিন্তু জানানো হয়েছে যে সেই মরদেহটিও কিন্তু কিছুদিনের মধ্যেই বাংলাদেশে পাঠানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু চলছে। তো এই ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশি যে শিক্ষার্থী লিমনের মরদেহ পৌঁছানোর খবর। সারিকা, সম্রাট, ধন্যবাদ আপনাকে। দর্শক, যুক্তরাষ্ট্রে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার পিএইচডি শিক্ষার্থী লিমনের মরদেহ ঢাকায় পৌঁছেছে। আমরা সেই খবরাখবরই জানছিলাম। পূর্ণতা পেল ত্রয়োদশ জাতীয় সংসদ। সংরক্ষিত আসনে শপথ নিলেন 49 নারী সদস্য। শপথ বাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তবে গেজেট না হয় এনসিপির নুসরাত তাবাসসুম এদিন শপথ নিতে পারেননি। নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণের পর চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, এর মাধ্যমে ক্ষমতায়িত হবে দেশের অন্য নারীরাও। 1973 সালের প্রথম সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা ছিল 15। পরবর্তীতে ধাপে ধাপে এই সংখ্যা বাড়ানো হয়। ত্রয়োদশ সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা 50। সংসদে 300 আসনের আসন ভিত্তিক আনুপাতিক হারে বিএনপি দলীয় জোট পেয়েছে 36টি, 11 দলীয় জোট পেয়েছে 13টি, আর স্বতন্ত্র জোট পেয়েছে 1টি সংরক্ষিত আসন। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায়
50 জনের মধ্যে 49 জনকে বিজয়ী ঘোষণা করা হয়। আর 11 দলীয় জোটের একজনের প্রজ্ঞাপন না হবার কারণে রোববার শপথ হয়নি। আমি সংরক্ষিত নারী আসনে বিজয়ীদের শপথ বাক্য পাঠ করান স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান সহ মন্ত্রী পরিষদের বেশ কয়েকজন সদস্য। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সেইভাবে একদম ইউনিয়ন কাউন্সিল থেকে শুরু করে উপর পর্যন্ত কাজ করব। আমি পশ্চাৎপদ নারীদের নিয়ে কাজ করতে চাই। আমি বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো অন্যায়ের প্রতিবাদে রুখে দাঁড়াতে চাই। সংস্কার নিয়ে অবশ্যই আমাদের একটা লড়াই সংগ্রাম থাকবে এবং সেটা সংসদেও থাকবে, সংসদের বাইরেও থাকবে, অবশ্যই মাঠেও থাকবে। সংবিধান সংশোধন করে পরে চিফ হুইপ জানান, এই শপথের মাধ্যমে ক্ষমতায়িত হবেন নারীরা। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করবেন তারা। জাতীয় কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করবেন এবং জাতিকে উদ্বুদ্ধ করার জন্য এবং কার্যক্রম করার জন্য এবং সংসদে কন্ট্রিবিউট করার জন্যই মূলত তারা দায়িত্বপ্রাপ্ত, মূলত তারা দায়িত্ব দেওয়া হবে। ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশনে সংরক্ষিত আসনের সদস্যরা অংশ নেবেন। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সিদ্ধান্ত নেবেন সেভাবেই হবে। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। নতুন ইলেকট্রনিক বাস আমদানিতে বড় ধরনের কর ছাড় দিয়েছে সরকার। রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বিষয়ে ভ্যাট বহাল রেখে বাকি প্রায় সব ধরনের শুল্ক ও কর থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। এতে বলা হয়, নির্ধারিত এইচএস কোডের আওতায় ন্যূনতম 17 আসনের সম্পূর্ণ নতুন ইলেকট্রনিক বাস শিক্ষার্থী পরিবহন ছাড়া অন্য কাজে ব্যবহারের জন্য আমদানির ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়া হবে। জানানো হয়, এই সুবিধা আগামী 30 জুন 2026 পর্যন্ত কার্যকর থাকবে। অবশেষে টনক নড়েছে কক্সবাজার পুলিশের। সাগরপথে মানব পাচার নিয়ে চ্যানেল 24 অনুসন্ধানী প্রতিবেদনে পাচারকারীদের পরিচয় সহ সব তথ্য উঠে আসার পর তাদের নেটওয়ার্ক খুঁজতে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে পুলিশ। বলছে, প্রতিবেদনটি আমলে নিয়ে খোঁজা হচ্ছে মানব পাচারকারীদের শিকড়। তবে বিশ্লেষকদের মতে, গডফাদারদের ধরা না গেলে বন্ধ হবে না সাগরপথের সর্বনাশা বিদেশ যাত্রা। দীর্ঘদিন ধরে কক্সবাজারে সক্রিয় মানব পাচারকারীরা, যাদের প্রলোভনে পড়ে সাগর পথে বিদেশ যাওয়ার সময় ট্রলার ডুবে প্রাণ গেছে বহু মানুষের। সবশেষ এমন একটি ঘটনায় আন্দামান সাগরে নিখোঁজ 250 মানুষ। এসব মানুষকে কারা নিয়েছিল তা অনুসন্ধানে নেমে চ্যানেল 24-এর হাতে আসে চাঞ্চল্যকর সব তথ্য। উঠে আসে বিভিন্ন এলাকা থেকে তরুণ যুবকদের সংগ্রহ করে ট্রলারে তুলে দেয়া 52 পাচারকারীর নাম, যাদের সমন্বয়ক কক্সবাজারের নানা মাঝি ও মালয়েশিয়ায় অবস্থানরত আব্দুর রহিম। অনুসন্ধানী প্রতিবেদনটি প্রচারের পর সক্রিয় হয়ে ওঠে প্রশাসন। পুলিশ বলছে, চ্যানেল 24-এর প্রতিবেদনটি বিবেচনায় নিয়ে সর্বোচ্চ গুরুত্বের সাথে মাঠ পর্যায়ে চলছে অনুসন্ধান কাজ। পাশাপাশি মানব পাচারে জড়িতদের আইনের আওতায় আনার কাজও চলছে। এটার আগে পিছিয়ে এটার অনেক সময় যারা অ্যারেস্ট হচ্ছে তারা ছাড়াও এই টোটাল ঘটনার মানে মূল গডফাদারকে, কারা লোকগুলো সংগ্রহ করছে, কাদের এই বোটের মালিককে, মানে আদ্যপান্ত আমরা জানার জন্য চেষ্টা করতেছি। বিশ্লেষকরা বলছেন, কক্সবাজারে মানব পাচারে জড়িতরা বরাবরই থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। কোনো দুর্ঘটনার পর কিছুদিন আলোচনা হলেও পরে আলোর মুখ দেখে না গডফাদারদের ধরার উদ্যোগ। আমরা আশা করব আন্দামান ট্র্যাজেডির পরে আপনাদের যে রিপোর্ট এবং ভিকটিমের যে জবানবন্দি এবং পারিপার্শ্বিক অবস্থা সবকিছু মিলে আসল গডফাদাররা যদি আইনের আওতায় আসে, তাহলে এরকম জঘন্য ঘটনা থেকে মানুষ মুক্তি পাবে। এই রিপোর্টের ভিত্তিতে যদি অ্যাকিউজদেরকে যদি স্ক্রিনিং করা হয় এবং তাদেরকে ফাইন্ড আউট করে আইনের আওতায় আনা হয়, তাহলে আমার মনে হচ্ছে যে কি মানব পাচারের যারা অন্তরালে, অর্থাৎ যারা এই ধরনের পাচার করছে বা অবৈধ অভিবাসন প্রক্রিয়ার মধ্যে যারা জড়িত আছে, তারা সহজেই মানে আইনের আওতায় আসতে পারে আর কি। এটার পিছনে একটা বড় একটা সিন্ডিকেট কাজ করে। ওই সিন্ডিকেটকে আইডেন্টিফাই করার জন্য আমাদের দরকার অনেক বেশি তদন্তের গভীরতা। এই পর্যায়ে আমাদের প্রশাসনিক পর্যায়ে আন্তরিকতার বিষয়টা দেখতে হবে। গেল 2 মে মানব পাচার নিয়ে প্রতিবেদনটি প্রচারিত হয় চ্যানেল 24-এ। আন্দামানে ট্রলারডুবির ঘটনায় উদ্ধার হওয়া 6 জন সহ এ পর্যন্ত 10 জনকে আটক করেছে পুলিশ, যদিও এতে নেই কোনো তালিকাভুক্ত পাচারকারী। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার। এ যেন হাইকোর্টকে হাইকোর্ট দেখানো।
সিলেটে এমএজি ওসমানী বিমানবন্দরে 17.5 কেজি স্বর্ণ হাইকোর্টে এসে হয়ে গেছে 1.5 কেজি, অথচ ততক্ষণে জামিনে বেরিয়ে গেছে আসামিরা। চ্যানেল 24 অনুসন্ধান বলছে 5 মাস আগে উচ্চ আদালত নির্দেশ দিলেও এখনো জালিয়াতির মামলায় করেনি সুপ্রিম কোর্ট প্রশাসন। এতে চটেছেন প্রধান বিচারপতি। মাসুদুর রহমানের রিপোর্ট। গেল বছর ফেব্রুয়ারিতে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দর থেকে 2 যাত্রীকে আটক করে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই। অভিনব কায়দায় 2টি টেবিল ফ্যান ও 2টি চার্জার লাইটের ভেতরে 17 কেজি 500 গ্রাম স্বর্ণ নিয়ে বেরিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়। সিলেটের এই স্বর্ণ চোরাচালানের ঘটনা নতুন জালিয়াতির জন্ম দিয়েছে। গেল বছরের 5 নভেম্বর হাইকোর্টে জামিন নিতে আসেন আসামিরা। সেখানেই 17 কেজি 500 গ্রাম স্বর্ণকে দেখানো হয় মাত্র 1 কেজি 500 গ্রামে। সব শুনে তখন অভিযুক্তদের জামিন দেন হাইকোর্ট। এর 5 দিন পর জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। রাষ্ট্রপক্ষ জামিনের নথি তল্লাশি করে দেখে 17 থেকে 7 সংখ্যাটি সুকৌশলে ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনার জানাজানি হলে স্থগিত করা হয় জামিন, যদিও ততক্ষণে কারাগার থেকে বেরিয়ে যান আসামিরা। জালিয়াতির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তখনই মামলার নির্দেশ দেন হাইকোর্ট। জাল কাগজ তৈরি করে, সার্টিফাইড কপি তৈরি করে আপনার আমাদের অ্যানেক্স 3 নম্বর কোর্ট মাইলর্ড মিস্টার জাস্টিস SM আব্দুল মুবিন এবং মাইলর্ড মিস্টার জাস্টিস সগির হোসেন ওনাদের কোর্ট থেকে 5/11-তে বেল নিয়েছিলেন এই অ্যাকুজ পিটিশনার হিসেবে। যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে অথবা একটা থ্রো ইনভেস্টিগেশনের মাধ্যমে তাদের সকলের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য কোর্ট কোনো ব্যক্তিকে স্পেসিফিক করে বলে দেননি। এ ঘটনায় অভিযুক্তদের আইনজীবী সাদিয়া ইয়াসমিন অভিযোগ অস্বীকার করেন। দাবি করেন মামলা গ্রহণের সময় নথিপত্রে স্বর্ণের পরিমাণ 1 কেজি 500 গ্রামই ছিল। প্রত্যেকটা জায়গায় গোল্ডের পরিমাণটাই সেম, প্রত্যেকটা সার্টিফাইড এজার বলেন এরকম তো আমরা জুনিয়র লয়ার যারা আছে এরকম ক্লাসরা মামলা দিলে করে দিই। তো করে দেওয়ার পরে যখন আমি জানতে পারছি সাথে সাথেই তো আমি কোর্টকে নোটিশ করছি, ভুল ইনফরমেশন দিতে এবং সার্টিফাইড কপিগুলো সে কোর্ট থেকে এইভাবে বানাচ্ছে এটা তো আমি জানি না। ঘটনার 5 মাস পার হয়ে গেলেও এখনো মামলা দায়ের হয়নি, তাই দ্রুত মামলার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। আইনজীবীরা বলছেন জালিয়াতি ঠেকাতে এমন উদ্যোগ প্রশংসার। যে কোনো দুর্নীতির বিরুদ্ধে তিনি তার অবস্থান সবসময় জিরো টলারেন্স। সুতরাং তিনি যে ব্যবস্থা নেবেন সেটা আমি আস্থাশীল এবং আমরা সবাই তা মনে করি আস্থাশীল হয়, বাঞ্ছনীয়, কারণ তার দক্ষতা নিয়ে, তার সততা নিয়ে কোনো প্রশ্ন নেই। এবং আইনজীবীদের সাহায্য সহযোগিতা যদি মনে করেন যে বিচার বিভাগের প্রধান অর্থাৎ প্রধান বিচারপতি, তাহলে আইনজীবীরা সেখানে সাহায্য সহযোগিতা করতে এগিয়ে আসবে। আইনজীবীদেরাও চায় যে কোনো রকম টাউট, বাটপার ইত্যাদি এই বিচার অঙ্গনে না ঢুকুক। গেল সপ্তাহে হাইকোর্টে আরও একটি মামলার জালিয়াতি ধরা পড়ে, যার তদন্ত চলছে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। দর্শক, জানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে হাওড় অঞ্চলের ধান। হাঁটু পানিতে নেমে ধান কাটছেন কৃষক। আমরা হাওড় অঞ্চলের সবশেষ খবর জানাবো নেত্রকোনা এবং হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই নেত্রকোনার খবর জানতে আমরা চলে যাব সহকর্মী হানিফুল্লাহ আকাশের কাছে। আকাশ। সারিকা, গত কয়েকদিনে ধরেই কিন্তু আমরা হাওরের যে বন্যা পরিস্থিতি এবং কৃষকদের যে বোরো ফসলের খবরাখবর জানাচ্ছিলাম, এবং আজকেও আমরা হাওরের বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং কৃষকদের সাথে কথা বলেছি। এখানে কিন্তু আসলে প্রত্যেকটি কৃষক পরিবারের মধ্যে হাহাকার বিরাজ করছে। আপনাকে যদি একটু তথ্য দিই, নেত্রকোনায় কিন্তু প্রাথমিকভাবে জেলা কৃষি বিভাগ এবং জেলা প্রশাসন তারা কিন্তু প্রায় ৬৯,৬৯৮ জন ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা প্রণয়ন করা হয়েছে, এবং নেত্রকোনায় এই যে তালিকা তার মধ্যে কিন্তু নেত্রকোনায় প্রায় ১,৮৪,০০০ হেক্টর জমিতে বোরো ফসল করা হয়েছে। তার মধ্যে প্রায়
40% কিন্তু বোরো ফসল পানিতে নিমজ্জিত হয়েছে। সেখানে কিন্তু ক্ষতির পরিমাণ ধরা হয়েছে 313 কোটি টাকা। তার মানে হচ্ছে নেত্রকোনা একটি বিশাল বোরো ফসলের ক্ষতি হয়েছে এবং এই ক্ষতিটা কিন্তু কৃষক পরিবারগুলো আসলে তাদের মধ্যে হাহাকার বিরাজ করছে যে সারা বছরের যে তাদের আয় ব্যয়ের হিসেব নিকাশ কিন্তু এই বোরো ফসলের উপরে নির্ভর করে। এই যে একটা বড় ক্ষতির হওয়ার পর থেকে কিন্তু এই কৃষক পরিবারগুলোর মধ্যে কিন্তু হাহাকার বিরাজ করছে। হাওরের মানুষের কিন্তু একমাত্র বোরো ফসলের মধ্য দিয়ে কিন্তু তাদের যে আয় ব্যয় সেটি কিন্তু নির্ভর করে। এই বোরো ফসল করতে গিয়ে অনেক কৃষক পরিবার কিন্তু ব্যাংক থেকে বিভিন্ন দাদন ব্যবসায়ীদের কাছ থেকে ঋণ করেছেন। তো সব মিলিয়ে তারা বলছেন যে আসলে এবছরের যে ক্ষতি, সেই ক্ষতির কারণে কিন্তু আসলে তাদের যে ব্যাংকের যে লোন সেটি পরিশোধ করা, বিভিন্নভাবে যে সার বা কৃষি বোরো ফসল উৎপাদন করতে তাদের যে ব্যয় হয়েছে সেটি আসলে কোনোভাবেই তারা এইবার পরিশোধ করতে পারবে না, যে কারণে কিন্তু প্রত্যেকটি পরিবারের মধ্যে হতাশা বিরাজ করছে। এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে যে ক্ষতিগ্রস্তের তালিকা প্রণয়ন করা হয়েছে, কিন্তু তাদেরকে আসলে কি ধরনের সহযোগিতা করা হবে সে বিষয়ে আসলে কিছু বলা হয়নি। এবং আপনি জানেন হয়তো গতকালকে খাদ্যমন্ত্রী এখানে এসে ধান চাল ক্রয়ের যে সংগ্রহ অভিযানের যে উদ্বোধন করেছেন, সেখানেও কিন্তু আসলে ধান ক্রয়ের কথা বলা হয়েছে, কিন্তু সেটার মধ্যে নিয়ম নীতি রয়েছে যে শুকনো ধান ক্রয় করবে সরকার। কিন্তু হাওরে যেহেতু এখন বৃষ্টিপাত হচ্ছে, ধান শুকানোর কোনো ব্যবস্থা নেই, সেক্ষেত্রে আসলে কৃষকরা এ নিয়েও আসলে শঙ্কায় রয়েছে যতটুকু ধান তারা তুলেছে সেটা আসলে সরকারের কাছে বিক্রি করতে পারবে কিনা। সারিকা। আকাশ, ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব হবিগঞ্জে। আছেন সহকর্মী রাসেল চৌধুরী। রাসেল, মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, পানি তো বাড়ছে, কি অবস্থা সেখানকার চিত্রটি নিয়ে জানাবেন। সারিকা, সকাল থেকে আমরা আছি বানিয়াচকের হাওরগুলোতে। আসলে কোনোদিন রুদ্রজল আবহাওয়া থাকে, কোনোদিন আবার বৃষ্টিপাত হয়। আজ সকাল থেকে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং এর ফলে কিন্তু কৃষকরা যে হাওরের ধান কাটা এবং শুকানোর যে এটা ব্যাহত হচ্ছে এবং প্রতিদিনই কিন্তু যে হাওরগুলোতে কৃষকরা কিন্তু ভোর থেকেই হাওরে যাচ্ছেন, গিয়ে নৌকা দিয়ে ধান যে তলিয়ে গেছে ধানগুলো কেটে নিয়ে আসছেন এবং শুকাচ্ছেন। এবং এইতে কিন্তু আসলে বৃষ্টিপাতের কারণে কিন্তু এই বাধাগ্রস্তরা হচ্ছে। হবিগঞ্জে 3টি উপজেলায় প্রায় 46,000 হেক্টর ধান করা হয়েছিল বুড়ো আবাদ, এবং এর মধ্যে 11,000 হেক্টর জমি কিন্তু তলিয়ে গেছে ধান, এবং এতে কৃষক কিন্তু প্রায় 19,000 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। কৃষি অফিস যে কৃষকদের তালিকা প্রস্তুত করেছে এবং 19,600 মতো কৃষক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে আমাদেরকে জানানো হয়েছে। এদিকে গতকালকে কিন্তু ধান চাল সংগ্রহ, বুড়ো ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে এবং এর ফলে হবিগঞ্জে প্রায় 8,000 মেট্রিক টন ধান এবং 17,000 মেট্রিক টন চাল কিন্তু তারা সংগ্রহ করবেন। তবে বাস্তব চিত্র কিন্তু ভিন্ন। কৃষকরা যেটি মনে করেন যে তারা এখনো তাদের যে কষায়িত ধান তাদের ঘরে তুলতে পারেন নাই এবং এখনো ধান কিন্তু হাওরে পানির নিচে 40% নিমজ্জিত রয়েছে। এর মধ্যে তারা কিভাবে ধান শুকাবেন এবং তারা কিভাবে ধান কৃষকদেরকে সরকারকে দিবেন, এটা আসলে তারা বুঝতে পারছেন না। এবং যেটা মনে করা হচ্ছে যে এখানে যে হাওরে যে অবশিষ্ট 40% ধান যে এখনো কাটা হয়নি এবং এর ফলে কিন্তু আসলে কৃষকরা কিন্তু হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। যদি রুদ্রোজ্জ্বল আবহাওয়া না থাকে তাহলে কিন্তু এই ধান যে পানির তলে যে রয়েছে এগুলো কিন্তু আসলে কৃষকরা তুলে আনা সম্ভব হবে না বলে আমাদেরকে জানিয়েছেন। রাসেল, ধন্যবাদ আপনাকে। দর্শক, নেত্রকোনা এবং হবিগঞ্জ থেকে হাওর পরিস্থিতির খবর জানছিলাম। একটা সেলফি। আপু, এখন কিছু খাওয়াও। এখন ইভিনিং এর চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং। মিস্টার নুডলস হয় কুকিং, টেস্ট হয় অ্যামেজিং। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। নেত্রকোনা এক শিক্ষকের লালসার শিকার হয়ে 6 মাসের অন্তঃসত্ত্বা 11 বছরের মাদ্রাসা ছাত্রী। এতে দিন দিন শারীরিক অবস্থার অবনতি ঘটছে শিশুটির। এদিকে মামলার 8 দিনেও ধরা পড়েনি অভিযুক্ত শিক্ষক।
ফোনে 11 বছরের মেয়ের এমন কথা শুনে সিলেট থেকে নেত্রকোনার মদনে বাবার বাড়িতে যায় মা। কথা বলে জানতে পারে মাদ্রাসার শিক্ষকের লালসার শিকার হয়েছেন তার আদরের সন্তান। আল্ট্রাসোনোগ্রাম করানোর পর রিপোর্ট এলে চমকে উঠেন চিকিৎসক। নিশ্চিত হন শিশুটি 6 মাসের অন্তঃসত্ত্বা। সে প্রথমে খুবই ভয়ে ছিল, একটু কনসোল করা হলো, তাকে একটা কলম একটা চকোলেট দিয়ে একটু কনসোল করা হয়েছে। তারপরে সে আমাকে বলল, ম্যাডাম আমার পেটটা ভার ভার লাগে, কি জানি লড়ে। চিকিৎসক বলছেন পেটে বাচ্চা থাকায় শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না পরিবার। একটা ছোট বাচ্চা যে অলরেডি অ্যানিমিক, ম্যালনারিশড, সে আসলে কিভাবে আরেকটা বাচ্চা ক্যারি করবে, বা কিভাবে করবে, এই বাচ্চাটাকে সে ডেলিভার করবে কিভাবে। এই ঘটনায় গেল 23 এপ্রিল নেত্রকোনার মদন থানায় মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ সাগরকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী শিশুর মা। মামলার 8 দিন পেরিয়ে গেলেও ধরা যায়নি অভিযুক্তকে। ডাকতে বলছে রুমটা ঝাড়ু দিতাম, তারপর ঝাড়ু দিতে গেছি, বলে বিছনাটা ঝাড়ু দিতাম, তারপর বিছনাটা ঝাড়ু দিতাম গেছি, তারপর দরজা লাগাইলে তাড়াতাড়ি গ্রেপ্তার করতো, কইরা যেভাবে বিচার করা লাগে এভাবে বিচার করতো। মামলা রুজু করা হয়েছে এবং আসামি পলাতক, আসামি ধরার জন্য আমরা বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করতেছি, ইনশাল্লাহ ধরে ফেলবো। জানা যায় পিতৃহারা ওই শিশুর মা গৃহপরিচারিকার কাজ করেন সিলেটে। নানির বাড়ি থেকে মদনের পাছাড় গ্রামে ফাতেমা মহিলা কওমি মাদ্রাসায় পড়তো সে। গত বছরের নভেম্বরে ওই শিক্ষকের লালসার শিকার হয় শিশুটি। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ। দর্শক, হাম ও উপসর্গে মৃত্যুতে উদ্বেগ বাড়ছে। হাম পরিস্থিতির খবর জানবো। সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হিরকগুন। হিরকগুন, দেশের অন্যান্য জেলার তুলনায় কিন্তু সিরাজগঞ্জ যেটি হামের প্রাদুর্ভাব সেটি কিন্তু অনেকটাই কম রয়েছে। তারপরেও কিন্তু হাম আক্রান্ত শিশুর সংখ্যা কিন্তু রয়েছে। এ পর্যন্ত সিরাজগঞ্জ জেলায় 328 জন হাম এবং হামের উপসর্গ নিয়ে কিন্তু শিশুরা জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয় এবং এর মধ্যে কিন্তু 278 জন শিশু তারা ছাড়পত্র নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এখনও কিন্তু সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল, সিরাজগঞ্জ মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু 50 জন শিশু কিন্তু ভর্তি রয়েছে। এদিকে সিরাজগঞ্জের যে জেলার বিভিন্ন উপজেলায় যে হাম এবং হাম রুবেলের যে বিশেষ টিকাদান কর্মসূচি সেটি কিন্তু চলছে। আমাদের সিভিল সার্জন জানিয়েছেন যে এখন পর্যন্ত কিন্তু সিরাজগঞ্জে যে টার্গেট ছিল প্রায় 4 লাখ শিশুকে হাম এবং হাম রুবেলার টিকা তারা দেবে। ইতিমধ্যে কিন্তু প্রায় 3,50,000 শিশুকে এই হাম এবং হাম রুবেলার যে বিশেষ টিকা সেটি কিন্তু দেওয়া সম্পূর্ণ হয়েছে এবং যেটি শতকরা বলছে যে প্রায় 84% শিশুকে কিন্তু ইতিমধ্যে তারা হামের যে বিশেষ টিকা সেটি কিন্তু দিয়েছে। তবে জেলায় এখন পর্যন্ত কিন্তু হামের মৃত্যুর কোনো খবর আমরা পাইনি। তারপরেও প্রতিদিনই কিন্তু সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে হাম এবং হামের উপসর্গ নিয়ে যা শিশুরা ভর্তি হচ্ছে এবং চিকিৎসকরা যেটি বলছে যে তারা কিন্তু স্বাস্থ্য সচেতন থাকার পরামর্শ দিচ্ছে এবং পাশাপাশি আমরা দেখেছি যে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল, সিরাজগঞ্জ মেডিকেল কলেজ সহ বিভিন্ন সরকারি হাসপাতালে হামের কিন্তু কর্নার সেখানে খোলা হয়েছে এবং প্রতিদিন যে শিশুগুলো আসছে তাদের কিন্তু সেই হাম কর্নারে রেখে কিন্তু তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে জেলার অন্যান্য জেলাতে যেরকম হামের উপসর্গ রয়েছে সিরাজগঞ্জে কিন্তু প্রথম থেকে আমরা যেটি দেখেছি যে হামের যে সেটি প্রাদুর্ভাব সেটি কিন্তু কম রয়েছে। তারপরেও সিরাজগঞ্জের সিভিল সার্জন যেটি বলেছে যে তারা কিন্তু তাদের যে হাসপাতালের চিকিৎসকদের তারা সেখানে কিন্তু সচেতন রেখেছে এবং প্রতিটি হাসপাতালে হাম কর্নার খোলা হয়েছে। তবে এখন পর্যন্ত সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে আমরা যেটি দেখেছি যে 50 জন শিশু কিন্তু এখনো ভর্তি হয়েছে, তারা কিন্তু সেই চিকিৎসা সেবা নিচ্ছে। সারিকা, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিরাজগঞ্জ থেকে হাম পরিস্থিতির খবর জানছিলাম।